কি দারুণ ব্যাপার বেলমন্ট, তোমার আর আর্সেন লুপের মধ্যে মুখের কি অদ্ভুত মিল দেখেছো। তুমি কিভাবে জানলে? কেন, বাকিদের মতোই ছবি দেখে। দুটো ছবি তো কখনো এক হতে পারে না, কিন্তু এক্ষেত্রে আর্সেন লুপের ছবি দেখলেও তোমার ছবিই দেখছি বলে মনে হয়। হরেস ভেলমেন্টকে দেখে মনে হলো সে কিছুটা অস্বস্তিতে পড়েছে। আরে ঠিকই বলেছ ডেভিন, কিন্তু বিশ্বাস করো তুমি প্রথম নয় যে এই মিলটা খুঁজে পেয়েছে। আরে একেবারে নর্মাল তো, মিলটা খুব চোখে লাগে। এই দেখো, আমার খুড়তুতো ভাই দে এস্তেভান যদি তোমার কথা না বলতো, তুমি যদি বিখ্যাত শিল্পী না হতে, আর আমি যদি তোমার আঁকা ওই বিখ্যাত সমুদ্রের দৃশ্যের ছবিগুলোর ভক্ত না হতাম, তাহলে এতক্ষণে নির্ঘাত পুলিশকে খবর দিতাম যে তুমি ডিএফ শহরে এসেছো। এরকম একটা রসিকতায় দুজনেই হেসে উঠল। আজ আপনারা শুনবেন মাল্টিভার্স অব শার্লক সিরিজের আরও একটি গল্প। এই সিরিজে আমরা শোনাবো শার্লক হোমসের সেই সব গল্প যা আপনারা হয়তো কখনো শোনেননি বা পড়েননি। আজ আপনারা শুনবেন মরিস লেব্লাঁর লেখা শার্লক হোমস অ্যারাইভস টু লেট। বিশ্ব সাহিত্যে একজন গোয়েন্দাকে মুখ্য চরিত্র করে গল্প লেখা হয়েছে এরকম উদাহরণ শত শত রয়েছে, তবে একজন চোরকে মুখ্য চরিত্র করা হয়েছে এরকম উদাহরণ বোধহয় হাতে গোনা। এরকমই একজন ফরাসি চোর ছিলেন আর্সেন লুপে। লেখক মরিস লেব্লাঁ আর্সেন লুপেকে নিয়ে লিখেছিলেন বহু গল্প এবং উপন্যাস, তবে এর মধ্যে 3টি গল্প ছিল যেখানে আর্সেন লুপে সরাসরি মুখোমুখি হয় শার্লক হোমসের। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি শব্দ প্রকাশন থেকে আগামী প্রকাশিতব্য দীপ্তজিৎ মিশ্র অদিত বই শার্লক ভার্সেস লুপে এই বইটি থেকে। আমাদের এই প্রয়াসে পাশে থাকার জন্য শব্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজ আপনারা শুনছেন আর্সেন লুপে ভার্সেস শার্লক হোমস সিরিজের প্রথম গল্প, শার্লক হোমস অ্যারাইভস টু লেট। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প, প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। থিবার মেসনিলের কেল্লায় আজ লোক ভরপুর। ভেলমেন্টের পাশাপাশি রয়েছেন ধর্মপ্রাণ পাদ্রী ফাদার জিলিস এবং 1 ডজন অফিসার। এই অফিসারদের বাহিনী এই এলাকার আশেপাশেই রয়েছে। তারা পেশায় ব্যাংকার। জর্জেস ডেভিয়েন ও তার মায়ের অনুরোধ না ফেলতে পেরে এই আমন্ত্রণ রক্ষা করতে চলে এসেছেন। তাঁদেরই একজন বললেন, এই এলাকা সহ সর্বত্রই আর্সেন লুপের চেহারার নিখুঁত বর্ণনা পাঠানো হয়েছে দেখছি। তেমনই তো মনে হয়। সেই ঘটনা তো 3 মাস আগের। তার হপ্তাখানেক বাদেই এই ক্যাসিনোয় আমাদের বন্ধু ভেলমন্টের সঙ্গে আমার আলাপ হয়। তারপর থেকে সে বহুবার সাক্ষাৎ দিয়ে আমায় ধন্য করেছে। হালের দিনকালে বা বলা ভালো হালের রাতকালে একটা গুরুত্বপূর্ণ কাজে দেখা করতে আসার আগে গৌরচন্দ্রিকা হিসেবে যথেষ্ট। ডেভিয়েনের এই কথা শুনে আবারও হাসির হররা উঠল। হাসতে হাসতে অতিথিরা প্রাচীন হল অফ দ্য গার্ডস পেরিয়ে গেলেন। এই প্রকাণ্ড ঘরটার ছাদও অনেক উঁচুতে। ট্যুর গিয়াম উইলিয়ামসের টাওয়ারের নিচের অংশ জুড়ে এই ঘর। থিবার মেসনিলের লর্ডরা শতকের পর শতক ধরে যে অতুলনীয় সম্পদ সংগ্রহ করেছেন তাই এখানে একত্র করে রেখেছে জর্জেস ডেভিয়েন। আর তার সম্পদে প্রাচীন সিন্দুক, চুল্লির আগুন উস্কে দেওয়ার ছোট ছোট ধাতব লাঠি, ঝাড়বাতি কি নেই।
পাথরের দেওয়াল বরাবর যে গালিচাগুলো ঝুলছে তাতে অনন্য সাধারণ সূচিকর্ম ফুটে উঠেছে। ঘরের 4টে জানালার বাইরে সুন্দর করে সাজানো বেঞ্চি পাতা। গথিক আমলের ছাপ রেখে যাওয়া এই ছোট্ট জানালাগুলোয় সীসার ফ্রেম বসানো রয়েছে। সেই ফ্রেমে রঙিন কাঁচ লাগানো। দরজার বাঁদিকের জানলার মাঝে একটা প্রকাণ্ড বইয়ের আলমারি। ইউরোপীয় রেনেসাঁর সময়কালে সেই বইয়ের তাকের ওপর সোনার জলে লেখা থিবার মেসনেল। আলমারির একেবারে নিচে ফরাসি ভাষায় এই বংশের পারিবারিক স্লোগান লেখা রয়েছে, যা করতে ইচ্ছে করে তাই করো। অতিথিরা তাদের চুরুট ধরিয়ে নেওয়ার পর ডেভিয়েন আবার কথা শুরু করলো। মনে রেখো ভেলমন্ট, নষ্ট করার মতো সময় কিন্তু তোমার হাতে নেই। সত্যি বলতে কি, আজ রাতটাই তোমার জন্য শেষ সুযোগ। ডেভিয়েন সবে উত্তর দিতে যাচ্ছে এমন সময় ওর মা ওকে চুপ করে থাকতে বললেন। কিন্তু এই অনুষ্ঠানের উত্তেজনা কিংবা অতিথিদের কৌতূহলী করে তোলার দুর্দম ইচ্ছের চোটে ডেভিয়েন কথাটা বলেই ফেলল। বাহ, বিড়বিড় করে সে বলল, এখন এটা বলাই যায়, এতে কারোর কোনো ক্ষতিও হবে না। অতিথিরা আরো কাছাকাছি এগিয়ে এলেন। তাতে কিছুটা সন্তুষ্ট হয়ে খুব গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন এমন হাবভাব নিয়ে ডেভিয়েন বলল, আগামীকাল বিকেল 4টে বিখ্যাত ইংরেজ গোয়েন্দা, যার ডিকশনারিতে রহস্য ব্যাপারটার অস্তিত্বই নেই, বিশ্বের যে কোনো ধাঁধার চটজলদি সমাধানকারী এবং বিখ্যাত ঔপন্যাসিকের অমর সৃষ্টি মিস্টার শার্লক হোমস আমার অতিথি হবেন। শার্লক হোমস? সত্যি শার্লক হোমস আসছেন? কথা শেষ হতে না হতেই নানান কৌতূহলী প্রশ্ন ডেভিয়েনের দিকে ধেয়ে এলো। শার্লক হোমস কেন আসছেন? কিন্তু কি ব্যাপার বলুন তো, আশেপাশে কোথাও আর্সেন লুপে ঘাপটি মেরে বসে আছে নাকি? আর্সেন লুপে আর তার দলবল বেশি দূরে নেই। ব্যারন কাহানের বাড়িতে চুরির পরে মন্টেনিগ্রুশে আর ক্রাসভিলের বাড়িতেও সে চুরি করেছিল। এবার হয়তো আমার পালা। ব্যারন কাহানের মতো আপনাকেও হুমকি পাঠিয়েছে নাকি? না, একই কায়দা আসলে দুবার চলে না। তাহলে? ডেভিয়েন উঠে দাঁড়িয়ে বইয়ের তাকের দিকে দেখালো। সেখানে দুটো প্রকাণ্ড বইয়ের মাঝে একটা ছোট্ট ফাঁক রয়েছে। সেই ফাঁকটা দেখিয়ে ডেভিয়েন বলল, ওখানে একটা বই থাকতো, 16 শতকের একটা বই, ক্রনিক দে থিবার মেসনেল। এক প্রাচীন সামন্তর কেল্লার জমির ওপর ডিউক রোলো যখন এই দুর্গ নির্মাণ করেন, তখন থেকে এর ইতিহাস ওই বইতে লেখা ছিল। বইটার মধ্যে 3টে খোদাই করা পাত ছিল। তার মধ্যে একটা এই গোটা দুর্গের একটা সাধারণ ছবি, অন্য ছবিটা এই দুর্গ তৈরির পরিকল্পনা, আর তৃতীয় ছবিটা, মন দিয়ে শুনবেন, এটা ছিল একটা গুপ্ত পথের ছবি। সেই পথের একটা মুখ দুর্গের বাইরে, সেখান দিয়ে পথটা এসে শেষ হয় এখানে, এই ঘরে। যাই হোক, এই বইটা 1 মাস আগে গায়েব হয়ে যায়। যাচ্ছলে কি যাতা ব্যাপার! কিন্তু শার্লক হোমসকে ডেকে পাঠানোর জন্য এইটুকু কারণ যথেষ্ট বলে মনে হচ্ছে না। ঠিক তাই, এতটুকু কারণ যথেষ্ট ছিল না। তবে এরই মধ্যে আরও একটা ঘটনা ঘটে, যার জন্য এই বইটার গায়েব হয়ে যাওয়ার গুরুত্ব এখন অনেকখানি বেড়ে গেছে। প্যারির জাতীয় গ্রন্থাগারে এই বইটার আরেকটা কপি ছিল। দুটো বইতে এই গুপ্ত রাস্তার ব্যাপারে কিছু কথা বলা আছে, আর দুটোতেই কিছু স্পেশাল ছবি এবং ফুটনোটস ছিল। সেগুলো ছাপা নয়, বরং হাতে লেখা। আমি এই ব্যাপারটা জানতাম, এও জানতাম একমাত্র দুটো বই পড়ে তুলনা করলে তবেই এই গুপ্তপথের মুখটা খুঁজে বের করা সম্ভব। যেদিন আমার বাড়ি থেকে বইটা উধাও হলো, তার পরের দিন গ্রন্থাগারের এক সদস্য বইটা পড়তে নেন, আর তারপর নিয়ম ভেঙে তা নিয়ে চলে যান। সাদা বাংলায় বললে তিনি বইটা চুরি করেন, অথচ কেউ জানে না এই চুরিটা ঠিক কিভাবে হলো। আমন্ত্রিতদের মুখ থেকে যে শব্দগুলো বের হলো
তাকে বিস্ময়ের বহিঃপ্রকাশ বলা চলে। একজন বললেন, ব্যাপারটা বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। যাই হোক, এই ব্যাপারটা তদন্ত করেছিল পুলিশ। যথারীতি তারা কোনো সূত্র খুঁজে পায়নি। আর্সেন লুপে কোনো কাণ্ড ঘটালে তার সূত্র খুঁজে না পাওয়াই স্বাভাবিক। তার বলতে? ঠিক তাই। তখনই আমি সিদ্ধান্ত নিই এই ব্যাপারে শার্লক হোমসের সাহায্য নিতেই হবে। শার্লক হোমস তৎক্ষণাৎ জানিয়েছিলেন উনি তৈরি এবং আর্সেন লুপের সঙ্গে শেয়ানে কোলাকুলিতে তিনি ভীষণ উৎসুক। আর্সেন লুপের কি সৌভাগ্য, কিন্তু আমাদের এই জাতীয় চোর, মানে যে নামে ওকে সবাই আমরা ডাকি আর কি, তার যদি এই দুর্গ নিয়ে কোনো কুমতলব না থেকে থাকে, তাহলে তো শার্লক হোমসের আশাটাই মাঠে মারা যাবে, তাই না? আরও কিছু জিনিস তার কৌতূহল বাড়িয়ে তুলবে, যেমন ধরো ওই গুপ্ত পথ আবিষ্কার। কিন্তু তুমি তো বললে ওই পথের একটা মুখ দুর্গের বাইরে আর অন্য মুখটা এই ঘরে। হ্যাঁ, কিন্তু ঘরের কোন অংশে? বইয়ে সেই পথটা যে রেখা টেনে দেখানো রয়েছে সেটা এই ঘরে এসে শেষ হয়। সেই প্রান্তে একটা ছোট্ট গোল চিহ্ন এঁকে তার মধ্যে লেখা আছে TG। নিঃসন্দেহে তার অর্থ টুরগিয়াম। কিন্তু এই মিনারটা তো গোল। এই বিশাল পরিধির কোন অংশে এই রাস্তায় এসে মিশেছে তা কে বলতে পারে? ডেভি নিজে আর একটা চুরুট ধরিয়ে একটা গ্লাসে কিছুটা বেনেডিক্টিন মদ ঢেলে নিল। তার অতিথিরা নানান প্রশ্নবান ছুঁড়ে চলেছিল। ডেভিয়ানের কথা শুনে অতিথিরা যে এত আগ্রহী হয়েছে সে তাতেই খুশি। সে বলতে লাগলো, গুপ্ত কথাটা হারিয়ে গিয়েছে, কেউ জানে না। শোনা যায় এই বংশের প্রতিটি বাবা তার ছেলেকে মৃত্যুশয্যায় ওই গুপ্ত কথা জানিয়ে যেতেন। এইভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম অবধি গুপ্ত কথা চালাচালি হয়েছিল জেফ্রির সময়কাল অবধি। জেফ্রি এই বংশের শেষ বিদিন। তার রাজত্বের 19তম বর্ষে প্রজারা বিদ্রোহ করে। ফলস্বরূপ গিলোটিনে জেফ্রির মুন্ডু কাটা যায়। সে তো 100 বছরের বেশি সময় আগে। তারপরে নিশ্চয়ই কেউ না কেউ এই পথের সন্ধান করেছে। কিন্তু খুঁজে পায়নি। দুর্গটা কেনার পরে আমি নিজেও তন্ন করে খুঁজেছি, জানেন, পাইনি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই মিনারটা পুরোটাই জল দিয়ে ঘেরা। কেবল একটা সাঁকো মারফত দুর্গের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। জাতীয় গ্রন্থাগারের বইটাতে 48 ধাপ সিঁড়ি ভেঙে নামার কথা বলা ছিল, যার মানে প্রায় 10 মিটারেরও বেশি গভীরে নামা। রহস্যটা এই ঘরেরই কোনো দেওয়ালের ওপারেই রয়েছে। কিন্তু দেওয়ালগুলো খুঁড়ে ফেলতেও আমার যথেষ্ট আপত্তি আছে। জায়গাটা ঠিক কোথায় তার ব্যাপারে কিছুই বলা নেই? না, কিচ্ছু না। মসিয়ে ডেভিয়েন, ফাদার জিলিস বললেন, এখানে দুটো উদ্ধৃতি আমাদের ভালো করে খেয়াল করা উচিত। মসিয়ে ডেভিয়েন হাসতে হাসতে বলল, ও, আমাদের রেভারেন্ড স্যার স্মৃতি কথা পড়ে এই দুর্গের ইট কাঠ পাথরে জড়িয়ে থাকা ইতিহাস জানতে খুব আগ্রহী। এই থিবার মেসনিল দুর্গের সঙ্গে সম্পর্কিত সব কিছু জানতে তার ভীষণ আগ্রহ। কিন্তু উনি যে দুটো উদ্ধৃতির কথা বলছেন তাতে করে এই রহস্যটা আরও জটিল হয়ে যায়। উনি কোথাও একটা পড়েছেন ফ্রান্সের 2জন রাজার কাছে এই রহস্যের চাবিকাঠি ছিল। ফ্রান্সের 2জন রাজা? তারা কারা? কেন, 4র্থ হেনরি আর ষোড়শ লুই। এই কিংবদন্তিটা কিছুটা এই রকম। আক্স যুদ্ধের সন্ধে 4র্থ হেনরি এই দুর্গে রাত কাটিয়েছিলেন। রাত 11টা নাগাদ নরম্যান্ডের সবচেয়ে সুন্দর মহিলা লুইস দ্য ট্যাঙ্কারভিলকে নিয়ে ওই গুপ্ত পথ দিয়ে ভেতরে নিয়ে আসেন ডিউক এডগার্ড। তখনই রাজা এই গুপ্তপথের কথা জানতে পারেন। পরে রাজামশাই সেই গুপ্ত কথা তার মন্ত্রী সালিকে জানান। মন্ত্রী মশাই এই কথা তার স্মৃতিকথা রয়্যাল ইকোনমিক্স ডি এটাট বইয়ে লেখেন। এই বিষয়ে তিনি কোনো মন্তব্য না করলেও একটা ধাঁধার মতো বাক্যবন্ধ তিনি বইতে লিখে যান। এটা কিছুটা এইরকম: একটা চোখে তাকিয়ে থাকো,
কাঁপতে থাকা মাছির দিকে। অন্য চোখে যাত্রা করো ঈশ্বরের শক্তিপীঠে। কিছুক্ষণ সবাই চুপচাপ। তারপর ভেলমেন্ট হেসে বলল, এত করে এই বিষয়ে কোনো আলোকপাত হচ্ছে না। না, তা হচ্ছে না, কিন্তু ফাদার জিলিসের মতে এই অদ্ভুত বাক্যের মধ্যেই স্যালি ওই গুপ্ত কথার চাবিকাঠি লুকিয়ে রেখেছিলেন। স্যালির কথা শুনে ও সেক্রেটারিরা এই বই লিখেছিল। মন্ত্রীমশাই চাননি এ গুপ্ত কথা ওর সেক্রেটারিরা জানুক। খুবই মৌলিক ভাবনা বলতেই হবে। কিন্তু তার বেশি কিছুই নেই। এতে করে এই অদ্ভুত ধাঁধায় এক চিলতে আলোও পড়ে না। এই মেয়ে নিয়ে আসার কারণেই রাজা ষোড়শ লুই ও গুপ্তপথের কথা জানতে পারে। আমি জানি না, খালি এটুকু জানি 1784 সালে রাজা এখানে এসেছিলেন। লুভর মিউজিয়ামে যে বিখ্যাত ষোড়শ লুইয়ের লোহার সিন্দুক রাখা আছে, তাতে একটা কাগজ পাওয়া গিয়েছিল। তাতে রাজার নিজের হাতে লেখা ছিল থিবার মেসনেল 3411। অবশেষে আমরা জাদু চাবি খুঁজে পেয়েছি। কই কই সেই লোক যিনি একটা অদৃশ্য তালা খুলতে পারবেন? ফাদার জিলিস বললেন, এসে নিন মশাই, এসে নিন। কিন্তু সমাধান যে ওই বাক্যবন্ধেই আছে এ বিষয়ে আমি নিশ্চিত। একদিন না একদিন এমন কাউকে আমরা পাবই যে ওর মানে উদ্ধার করতে পারবে। একমাত্র শার্লক হোমসই পারবে, যদি না আর্সেন লুপে ওর চেয়ে এক ধাপ এগিয়ে গিয়ে থাকে। তুমি কি বলো ভেলমন্ট? ভেলমেন্ট উঠে দাঁড়িয়ে ডেভিয়েনের কাঁধে হাত রেখে বলল, তোমার বই আর গ্রন্থাগারের বই মিলিয়েও একটা গুরুত্বপূর্ণ তথ্য বাকি রয়ে গিয়েছিল, আর সেই তথ্যটাই তুমি এই মাত্র দিলে। তোমাকে অনেক ধন্যবাদ। সেটা কি? হারিয়ে যাওয়া চাবি। সেটা যখন পেয়ে গিয়েছি এখনই কাজে লেগে পড়তে পারবো। অবশ্যই। 1 মিনিটও সময় নষ্ট করা ঠিক হবে না। এক মুহূর্ত না। শার্লক হোমস আসার আগে আজ রাতেই তোমার দুর্গ তন্ন তন্ন করে খুঁজতে হবে। ভালো কথা। চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি। ডিএপে? হ্যাঁ, আমি মসিও আর মাদাম দে আন্দ্রোল আর তাদের পরিচিত এক যুবতী মহিলাকে আনতে যাচ্ছি। মাঝরাতে ট্রেনে তারা আসছেন। তারপর অফিসারদের উদ্দেশ্যে ডেভিয়ান আরও বলল, ভদ্র মহোদয়গণ, আশা করি আগামীকাল জলখাবার খেতে এসে আপনাদের সকলকে এখানে দেখতে পাবো। সকলে সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে গেল। কিছুক্ষণ বাদেই দেখা গেল ডেভিয়েনের ভেলমেন্ট ডিএপের রাস্তায় একটা গাড়িতে চেপে দ্রুত বেগে চলেছেন। ডেভিয়েন তার শিল্পী বন্ধুকে একটা ক্যাসিনোর সামনে নামিয়ে দিয়ে রেল স্টেশনের দিকে বেরিয়ে গেল। রাত 12টা নাগাদ তার পরিচিতরা ট্রেন থেকে নামলেন। আধ ঘন্টা বাদে দুর্গের সদর দরজা বরাবর গাড়িটাকে ঢুকতে দেখা গেল। রাত 1টায় হালকা খাওয়া দাওয়া করে নিয়ে যে যার ঘরে শুয়ে পড়লেন। বাতি নিভে যেতেই রাতের নীরব অন্ধকারে ডুবে গেল থিবার মেসনেলের দুর্গ। মেঘের ফাঁক দিয়ে চাঁদ উঁকি মারতেই বসার ঘরটা দুধলি জ্যোৎস্নায় ধুয়ে গেল, তবে তা কেবল কয়েক মুহূর্তের জন্য। তারপরেই আবারও চাঁদ তার বায়বীয় পোশাকের আড়ালে চলে যেতেই অন্ধকার আর নীরবতা নেমে এলো। কেবল ঘড়ির একঘেয়ে টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। রাত 2টো বাজল। তারপর আবার সেই একই শব্দ। রাত 3টে বাজল।
হঠাৎই ট্রেনের সিগন্যালের খোলা বন্ধ হওয়ার মতো খুট করে একটা আওয়াজ হলো। তারপর একটা সরু আলোর রেখায় ঘর আলোকিত হয়ে উঠল, যেন কোনো তীর তার চলার পথে আলোর রেশ রেখে গিয়েছে। বইয়ের তাকের নিচের অংশে যে খিলান রয়েছে তা থেকেই আলোটা আসছিল। তার উল্টো দিকের প্যানেলের ওপর গলন্ত রূপোর মতো কিছুক্ষণ রইল। তারপর খুব সতর্কভাবে ঘরের সর্বত্র সেই আলো বুলিয়ে যেতে লাগলো অদৃশ্যকেও। কিছু সময়ের জন্য উধাও হয়ে গিয়েই তারপর বইয়ের তাকটা হঠাৎ করে ঘুরে গেল। তাতে করে নিচ থেকে একটা বড় গর্ত বেরিয়ে পড়ল। সেখান থেকেই আলোটা আসছিল। হাতে একটা বিজুলি লণ্ঠন নিয়ে একটা লোক ঢুকল। তার পেছন পেছন হাতে পাকানো দড়ি আর আরো নানান যন্ত্রপাতি নিয়ে আরেকজন আসছিল। দলপতি লোকটা ঘরটা ভালো করে দেখে এক মুহূর্ত কি যেন শুনল, তারপর বলল, বাকিদের ডাকো। তারপর কঠিন মুখ নিয়ে 8 জন গাঁটগোট্টা চেহারার লোক ঘরে ঢুকেই আসবাবপত্র সরাতে শুরু করলো। মুখে একটা শয়তানি হাসি খেলে গেল দলপতির। অল্প বিজুলি লণ্ঠনের আলো স্পষ্ট বোঝা গেল লোকটি আর কেউ নয়, স্বয়ং আর্সেন লুপে। লুপে একটার পর একটা আসবাব দেখে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করছিল। সেগুলোর প্রত্যেকটার আকার আর শৈল্পিক গুরুত্ব বুঝে নিয়ে তারপর তার লোকদের নির্দেশ দিচ্ছিল সেটা নিতে হবে নাকি হবে না। নেওয়ার নির্দেশ এলে সেটাকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল একটা গর্তের সামনে, তারপর সেটাকে ফেলে দেওয়া হচ্ছিল পৃথিবীর গর্ভে। 6টা আরাম কেদারা, 6টা পঞ্চদশ লুইয়ের আমলের ছোট চেয়ার, এক কারি অবশ সূচিকর্ম, কিছু মোমদানি, হাউডনের একটা মূর্তি আর কিছু কিছু ছোট মূর্তি এভাবেই ওই গর্তটি দিয়ে নিম্নগামী হলো চোখের নিমেষে। কখনো কখনো লুপে খুব সুন্দর করে সিন্দুক বা ছবির সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলছিল, এটা খুব ভারী, না 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 না, এটা নেওয়া যাবে না। আহা, এটা খুব বড়, ওরে কি বড় রে বাবা। মিনিট 40 মধ্যেই গোটা ঘরটা উল্টে পাল্টে ফেলা হলো, কিন্তু সেটাও এত যত্ন সহকারে গুছিয়ে কোনো শব্দ না করে, যেন মনে হলো কোনো অনুষ্ঠান উপলক্ষে কিছু জিনিস গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সুরঙ্গের মধ্যে ঢুকে আসা শেষ লোকটাকে লুপে বলল, তোমাকে আর ফিরতে হবে না, যত জলদি সম্ভব অটো ভ্যানে মাল তুলে রকফোর্টের ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দাও। আর আপনি? আমার জন্য মোটর সাইকেলে রেখে যাও। লোকটা চলে যেতে আর্সেন লুপে বইয়ের তাকটা আবারও যথাস্থানে এনে রাখল। প্রত্যেকের পায়ের ছাপ সযত্নে মুছে ফেলল। এরপর পর্দা সরিয়ে একটা গ্যালারির মধ্যে ঢুকল সে। কেল্লার মিনারের মধ্যে যোগাযোগ স্থাপন করার এই একটাই কেন্দ্র। লুপের দৃষ্টি গেল এই গ্যালারির ঠিক মাঝখানে একটা কাঁচের বাক্সের দিকে। অনেকগুলো ঘড়ি, নস্যির কৌটো, আংটি, ছোট হার এবং কয়েকটি ছোট ছবি পেল সে ওই বাক্সে। প্রত্যেকটাই অসম্ভব শিল্পগুণের নিদর্শন। একটা ছোট আঁকশি দিয়ে তালাটা ভেঙে ফেলল লুপে। তারপর হাতে করে সেই সোনার রূপোর নিখুঁত অনন্য সুন্দর জিনিসগুলো ধরে যেন অদ্ভুত এক আনন্দ পেল। লুপের সঙ্গের সেই বড় লিনেনের ঝোলাটা খুলে তার মধ্যে সব ভরে ফেলল চট করে। এরপর ওর কোট, ওয়েস্ট কোট আর প্যান্টের পকেটে ভরতে লাগলো সেসব। লুপে বাঁ পকেটে একটা ছোট মুক্ত বসানো হাত ব্যাগ ভরছে, এমন সময় একটা হালকা শব্দ তার কানে আসে। কান পেতে ভালো করে শুনল সে। না, তার মনের ভুল নয়, শব্দটা হয়ে চলেছে। তারপর তার মনে পড়ল গ্যালারির এক প্রান্তে একটা সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি বেয়ে উঠে গেলে একটা ঘরে পৌঁছানো যায়। সে ঘরে কেউ থাকে না, কিন্তু মসিয়ে ডেভিয়েন ডিএফ থেকে অন্যান্যদের সঙ্গে যে যুবতী মহিলাটাকে নিয়ে এসেছেন, আজ রাত্রে সম্ভবত তিনি সেখানে রয়েছেন। সাথে সাথেই সে নিজের লণ্ঠনটা নিভিয়ে ফেলল। জানলার সামনের ফাঁকা জায়গাটার পর্দার আড়াল পেরিয়ে সবেমাত্র লুকিয়েছে
এমন সময় সিঁড়ির ওপরের দরজাটা খুলে গেল, আর সেখান থেকেই ক্ষীণ আলো এসে পড়ল গ্যালারিতে। পর্দার আড়ালে ঢাকা থাকায় লোপে ঠিক দেখতে পায়নি, কিন্তু বুঝতে পেরেছিল যে এক মহিলা খুব সাবধানে সিঁড়ি ভেঙে নেমে আসছেন। ক্রমে সেই মহিলা আরো নিচে নামতে লাগলেন। ঘরের মধ্যে ঢুকে কিছু দূর এগিয়েও গেলেন তিনি। হঠাৎই একটা চাপা চিৎকার করে উঠলেন তিনি। ভাঙা বাক্স তার চোখে পড়ে গিয়েছে। আর্সেন লুপে দেখল মহিলা আবারও এগোতে লাগলেন। এবার তার গায়ের গন্ধ পাচ্ছে সে। যে জানালার আড়ালে সে লুকিয়েছিল, মহিলা তার কাছে চলে আসতে সে যেন তার বুকের ধুকপুকানিও শুনতে পাচ্ছিল। এত কাছ দিয়ে মহিলা ঘুরে গেলেন যে তার পরনের স্কার্ট জানলার পর্দায় খসে গেল। লুপে বুঝতে পারল মহিলা ভালোই বুঝতে পেরেছেন যে তিনি ছাড়াও এই ঘরে আরো কেউ আছে, ছায়ার আড়ালে কিন্তু হাতের নাগালে। সে ভাবল মেয়েটা হয়তো ভয় পেয়েছে, চলে যাবে, কিন্তু মহিলা গেলেন না। তার কাঁপা কাঁপা হাতে যে মোমবাতিটা ধরা ছিল সেটা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠল। মহিলা ঘুরে দাঁড়িয়ে এক মুহূর্ত ইতস্তত করলেন। তারপর কি যেন শুনে হঠাৎই পর্দাটা ধরে টান মারলেন। দুজনেই মুখোমুখি। আর্সেন তখন হতভম্ব। কি বলবে বুঝতে না পেরে বিড়বিড় করে বলে উঠল, আপনি আপনি ম্যাডাম সেল? ভদ্রমহিলা মিস নেলি, সেই মিস নেলি। ইনি আটলান্টিক পেরোনোর জাহাজে লুপের সহযাত্রী ছিলেন। মনে রাখার মতো ছিল সেই সমুদ্র যাত্রা। প্রতিদিন লুপের স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিলেন ইনি লুপের গ্রেপ্তারির সাক্ষী ছিলেন। ইনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার বদলে ব্যাংক নোট আর হিরে ভর্তি কোডাক ক্যামেরাটা সমুদ্রের জলে ফেলে দিয়েছিলেন। ফেলে দিয়ে সাহায্যই করেছিলেন বলা চলে। সেই মিস নেলি। জেলে থাকার দীর্ঘ সময় এই মহিলার মুখই লুপের মনে বারবার ভেসে ওঠাতে কখনো সে খুশি হয়েছে, আবার কখনো বা দুঃখ পেয়েছে। এরকম অপ্রত্যাশিতভাবে সেই দুর্গে এমন একটা সময় মুখোমুখি হওয়া, তাতে তারা দুজনেই হতভম্ব হয়ে রইল কিছুক্ষণ। নড়তে চড়তে পারল না, মুখ দিয়ে একটা কথাও বের হলো না। তারা দুজনেই অবাক, যেন একে অন্যকে দেখে সম্মোহিত হয়ে গিয়েছে। আবেগে কাঁপতে কাঁপতে মিস নেলি একটা চেয়ারের ওপর বসে পড়লেন। লুপে তার সামনেই দাঁড়িয়ে। লুপের পকেট, ঝোলা, এমনকি হাত ভরা জিনিসগুলোর কথা খেয়াল হতেই সে পরিস্থিতি ক্রমেই বুঝতে পারল। কিন্তু যখন লুপে বুঝতে পারল যে আসলে সে চুরি করতে গিয়ে বামাল সমেত ধরা পড়ে গিয়েছে, তখন তার মুখ লজ্জায় রাঙা হয়ে যেতে লাগল। মিস নেলির কাছে লুপে তখন রাতের অন্ধকারে মানুষের ঘুমের সুযোগ নিয়ে তাদের মূল্যবান জিনিস চুরি করা একটা চোর। একটা ঘড়ি মেঝেয় পড়ে গেল, তারপর আরেকটা, তারপর তার হাতের মুঠো থেকে সবই এক এক করে পড়ে যেতে লাগলো মাটিতে। তারপর হঠাৎই একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে লুপে বাকি সব জিনিসও একটা আরাম কেদারায় গিয়ে রাখল। পকেট আর ঝোলায় পোড়া জিনিসগুলোও বাদ গেল না। নেলির উপস্থিতিতে তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। তার কাজ শেষ হতে সে নেলির সঙ্গে কথা বলার জন্য তার দিকে এক পা এগিয়ে গেল, কিন্তু নেলি যেন একটু কেঁপে গিয়ে উঠে দাঁড়ালেন। তারপর সেই মিনারের তলার ঘরের দিকে দৌড়ে গেলেন তিনি। লুপেও পর্দা সরিয়ে তার পিছু পিছু ভেতরে ঢুকলেন। সেই বিধ্বস্ত ঘরের অবস্থা দেখে নেলি এক জায়গায় বিস্মিত হয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন। সঙ্গে সঙ্গে লুপে তাকে জানালো, আগামীকাল দুপুর 3টে সব ফিরিয়ে দেওয়া হবে, সব আসবাবপত্র ফিরিয়ে আনা হবে। মিস নেলি কোনো উত্তর দিলেন না, তাই লুপেই আবার বলল, আমি কথা দিচ্ছি আগামীকাল বিকেল 3টে। বিশ্বের কোনো শক্তির ক্ষমতা নেই আমার দেওয়া কথার নড়চড় ঘটায়। মনে রাখবেন, আগামীকাল ঠিক বিকেল 3টে। এরপর এক দীর্ঘ নীরবতা।
সেই নীরবতা বিচ্ছিন্ন করার সাহস লুপের হলো না। যুবতীর হতবাক অবস্থা দেখে তার মধ্যে সত্যিই অনুশোচনা হচ্ছিল। কোনো কথা না বলে অন্যদিকে ঘুরল সে, কিন্তু মনে মনে সে ভাবছে মহিলা নিশ্চয়ই এবার চলে যাবে, ওর উপস্থিতি আর নিতে পারছে না সে। কিন্তু সেই যুবতী হঠাৎ কথা বললেন, শুনুন, পায়ের আওয়াজ, কেউ আসছে। লুপে অবাক হয়ে তার দিকে তাকালো। মহিলার মুখ দেখে মনে হলো আসন্ন বিপদ সম্পর্কে তিনি অবগত। লুপে বলল, আমি তো কিছু শুনতে পেলাম না। আপনি যান, আপনাকে পালাতেই হবে। কিন্তু কেন যাব? কারণ আপনাকে যেতে হবে। উফ, আর 1 মিনিটও এখানে থাকবেন না, আপনি যান। তারপরেই মহিলা দৌড় লাগালেন। গ্যালারির দিকের দরজার কাছে গিয়ে কান পেতে শুনলেন সেখানে কেউ নেই। সম্ভবত বাইরে থেকে আওয়াজটা এসেছিল। এক মুহূর্ত অপেক্ষা করে নিশ্চিন্ত হয়ে ফিরে এলেন তিনি, কিন্তু ততক্ষণে আর্সেন লুপে উধাও। মসিয়ে ডেভিয়েন যখন তার দুর্গলুঠের খবর শুনল তখন সে স্বগতোক্তি করল, এই কীর্তিমানটি নির্ঘাত ভেলমন্ট, আর ভেলমন্টি আর্সেন লুপে। ভেলভেট খুব নাম করা একজন শিল্পী। তার খুড়তুতো ভাই দে স্তেফানের ক্লাবের বন্ধু, তাই এই চিন্তাটা আসা এতটাও সহজ ছিল না। এহেন ভেলমেন্টকে অন্য কেউ ভেবে নেওয়া খুবই মুশকিলের ব্যাপার। তাই ফরাসি সেনাদলের ক্যাপ্টেন যখন ঘটনার তদন্ত করতে এলেন তখন ডেভিয়েন তার এই অদ্ভুত তত্ত্বটা চেপে যাওয়াই মনস্থির করল। সারা সকাল জুড়ে দুর্গময় হয়েছই। ফরাসি সেনা, স্থানীয় পুলিশ, দ্বীপ থেকে আসা পুলিশের অধিকর্তা, এমনকি গ্রামবাসী সকলেই হলঘরে ঢুকছে আর বেরোচ্ছে। তদন্তের জন্য উন্মুক্ত প্রত্যেকটি অংশ তারা প্রত্যেকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এই সুন্দর দৃশ্য আরও সুন্দর হয়ে উঠল যখন সুসজ্জিত সেনাবাহিনী এসে হাজির হল। বন্দুক বাহিনী এসে তার ঊর্ধ্বতনদের অভিবাদন স্বরূপ কয়েক রাউন্ড গুলিও চালিয়ে ফেলল। প্রাথমিক অনুসন্ধানের পর কোনো সূত্রই পাওয়া গেল না। দরজা বা জানলা দিয়ে ভেতরে আসার কোনো চিহ্ন নেই। এটা বোঝা যাচ্ছিল গুপ্ত পথ ধরেই সব জিনিসপত্র বাইরে পাচার করা হয়েছে, কিন্তু তাও মেঝের উপর কোনো পায়ের ছাপ নেই, এমনকি দেওয়ালেও নেই কোনো নিদর্শন। তবে তদন্ত থেকে একটা অদ্ভুত জিনিস জানা গেল। আর্সেন লুপে যে ঠিক কতখানি পাগল সেটাই বোঝা গেল। 16 শতকের সেই বিখ্যাত ক্রনিক বইয়ের তাক তার নিজস্ব জায়গায় ফিরে গিয়েছে, আর তার পাশে একই রকম দেখতে আরো একটি বই। আর এটা সেই জাতীয় গ্রন্থাগার থেকে চুরি যাওয়া বইটা। বেলা 11টা নাগাদ সেনাবাহিনীর অফিসাররা এসে পৌঁছলেন। ডেভিয়েন সহাস্য বদনে তাদের অভ্যর্থনা করল। এত কিছু দামি জিনিস চুরি হয়ে গিয়ে তার মনের মধ্যে যে পরিমাণ চাপ পড়েছিল তার সামান্য ছাপটুকুও তার মুখে পড়ছিল না। তার অতিথি মসিয়ে ও মাদাম ডে আন্দ্রোল ও মিস নেলির সঙ্গে সকলের আলাপ করিয়ে দিল ডেভিয়েন। কিন্তু যতজন অতিথির আসার কথা তাদের মধ্যে একজন আসেনি, হোরেস ভেলমেন্ট। সে কি আসবে? সে কি আসবে? তার অনুপস্থিতির জন্য মসিয়ে ডেভিয়েনের মনে সন্দেহের মেঘ ঘনা ছিল। কিন্তু দুপুর 12টা নাগাদ সে এলো। এই তো এসে গিয়েছো? ভেলমেন্ট প্রশ্ন করল। কেন, সময় মেনে আসেনি? হ্যাঁ, আর তা এসেছো বলেই আমি অবাক। কাল যা ব্যস্ততার রাত গেল তোমার। খবরটা পেয়েছো নিশ্চয়ই? কি খবর? তোমার দুর্গ ডাকাতি করার খবর। কি যা তা? ঠিক যে উত্তরটা আশা করেছিলাম, কিন্তু তার আগে মিস আন্ডার টাউনকে খাবার ঘরে নিয়ে যাওয়া যাক। মাদামোজেল, আসুন। ডেভিয়েন থামল।
নেলি আন্ডারটাউনের মুখের ভাব দেখে একটা ঘটনার কথা তার মনে পড়ে গেল। বুঝতে পেরেই সে বলল, আরে 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 ঠিকই তো, আর্সেন লুপের গ্রেফতারির আগে স্টিমারে আপনার সঙ্গে তার দেখা হয়েছিল। লুপের সঙ্গে ভেলমন্টের মুখের মিল দেখে আপনি অবাক, তাই তো? ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না। ভেলমেন্ট তার সামনে দাঁড়িয়ে হাসতে লাগলো। তারপর ঝুঁকে অভিবাদন জানাতেই ভদ্রমহিলা তার বাড়িয়ে দেওয়া হাতটা ধরলেন। ভেলমেন্ট তাকে তার ঘরে নিয়ে গেল। জলখাবার খাওয়ার সময় আর্সেন লুপে চুরি যাওয়া জিনিস, সে গুপ্তপথ আর শার্লক হোমসকে নিয়েই আলোচনা হতে লাগলো। খাওয়া শেষ হওয়ার পর সে আলোচনার মোড় অন্যদিকে নিল। এতক্ষণ ভেলমেন্ট চুপ করেছিল, এবার সে আলোচনায় অংশ নিল। কখনো সে আনন্দের সঙ্গে কথা বলে যাচ্ছে, তো কখনো গম্ভীর হয়ে গুম মেরে যাচ্ছে। তবে তার সমস্ত কথাই যেন যুবতীকে শুনিয়েই বলা। কিন্তু যুবতী তখনও তার ভাবনার মধ্যেই ডুবে রয়েছেন। অন্যের কথা শোনার মতো সময় তার নেই। দুর্গের বাড়িটার সামনে বিশাল ফুলের বাগান। সে বাড়ির বারান্দায় দাঁড়ালে সামনেই বাগানটার পুরোটা দেখা যায়। বাগানে তখন সেনাবাহিনীর বাজনদাররা বাজনা বাজাচ্ছে। অপরদিকে বেশ কিছু সৈনিক আর চাষারা বাগানে ঘুরে বেড়াচ্ছে। মিস নেলি এক মুহূর্তের জন্য লুপের প্রতিজ্ঞার কথা ভোলেননি। আগামীকাল ঠিক দুপুর 3টে সব ফিরিয়ে দেওয়া হবে। ঠিক দুপুর 3টে। দুর্গের ডান দিকের হাতায় প্রকাণ্ড ঘড়িটা বলছে 3টে বাজতে এখনো 20 মিনিট বাকি। তার চোখ সারাক্ষণই ঘড়ির দিকেই নিবদ্ধ। প্রতিটা মিনিট শুনতে লাগলো সেই চোখ। তার সঙ্গে মাঝে মধ্যে তিনি একটা দোলনা চেয়ারে বসে দোল খেতে থাকা ভেলমেন্টের দিকেও তাকিয়ে নিচ্ছিলেন। 3টে বাজতে আর 10 মিনিট, আর 5 মিনিট। নেলি ক্রমেই অধৈর্য হয়ে উঠছিলেন। গোটা দুর্গ, বাগান সব যখন লোকে লোকারণ্য, এই পরিস্থিতিতে কি আর্সেন লুপের পক্ষে তার কথা রাখা সম্ভব হবে? তখন আইনের প্রতিনিধি অফিসাররা রীতিমতো তদন্ত চালাচ্ছেন। কিন্তু আর্সেন লুপের এক কথা, উনি যেমন বলেছেন তেমনটাই হবে। মিস নেলি মনে মনে ভাবলেন। তিনি এতই গভীরভাবে এটা ভাবতে লাগলেন, তাতে বোঝাই যাচ্ছিল ওই লোকটার ক্ষমতা এবং চরিত্রে তার মন মজেছিল। তার মনে হচ্ছিল এ ব্যাপারটা কোনো অলৌকিক ব্যাপার হবে না, বরং আর 5টা সাধারণ ঘটনার মতোই এই ব্যাপারটাও ঘটে যাবে। লজ্জায় রাঙা হয়ে তিনি তার মুখটা ঘুরিয়ে নিলেন। 1, 2, 3, 3টে। প্রকাণ্ড ঘড়িতে ঢং ঢং করে আওয়াজ হলো। হরিস ভেলমেন্ট তার ঘড়ি বের করে একবার সেদিকে তাকিয়ে আবারও সেটা পকেটে পুরে ফেললেন। কয়েক সেকেন্ড নীরবভাবেই কেটে গেল। তারপর বাইরের ভিড় দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটো ওয়াগনকে আসার জায়গা করে দিল। ততক্ষণে ওয়াগন দুটোকে দুটো করে ঘোড়া টানতে টানতে বাইরের ফটক বরাবর ভেতরে নিয়ে চলে এসেছে। এগুলো সেনাবাহিনীর ওয়াগন। সাধারণত তাঁবু, অস্ত্র বা অন্যান্য সেনাবাহিনীর জিনিস নিয়ে যেতেই এগুলো ব্যবহার হয়। সদর দরজার সামনে এসে ওয়াগন দুটো থামতেই একজন কমিসারি সার্জেন্ট এক লাফে ওয়াগন থেকে নেমে মসিয়ে ডেভিনের খোঁজ করতে লাগলেন। ওয়াগনের ঢাকা সরাতেই দেখা গেল তার সমস্ত আসবাবপত্র, গয়নাগাটি যত্ন করে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোথা থেকে পাওয়া গেল প্রশ্ন করতে সার্জেন্ট তার সেদিনের অফিসারের থেকে পাওয়া একটি আদেশপত্র দেখালেন। সে আদেশপত্র অনুযায়ী 4th ব্যাটালিয়নের 2য় বাহিনীকে হালেও শহরের বাইরে ক্রস রোডের কাছে আক্সের জঙ্গলে যেতে বলা হয়েছিল। তারপর সেই জঙ্গলে ফেলে রাখা আসবাব সহ জিনিসপত্র তুলে নিয়ে সেগুলো থিবার মেসনিল দুর্গের মালিক মসিয়ে জর্জেস ডেভিয়ানের কাছে বিকেল 3টের সময় পৌঁছে দিতে বলা হয়। নিচে সাইন রয়েছে কর্নেল বোভেল। একজন অফিসার সই পরীক্ষা করে জানালেন নিখুঁত হলেও
আদতে সেটা জাল। ওয়াগন থেকে জিনিসগুলো নামিয়ে তাদের নিজের নিজের জায়গায় ফেরত রেখে দেওয়া হলো। এই হুল্লোড়ের মধ্যে মিস নেলি বারান্দার এক প্রান্তে চুপ করে দাঁড়িয়েছিলেন। তার মনের মধ্যে তখন নানান চিন্তার ঝড় উঠেছে। হঠাৎ তিনি দেখলেন ভেলমেন্ট তার দিকেই আসছে। তিনি এক কোণে দাঁড়িয়েছিলেন, কাজেই ওকে এড়িয়ে যেতে চাইলেও পারলেন না। পাশের বাঁশপাতার মধ্যে দিয়ে সূর্যের আলো এসে তার সোনালী চুলকে আরো উজ্জ্বল করে তুলেছিল। তাহলে কথা রাখলাম তো? ভদ্রমহিলা বুঝলেন আর্সেন লুপে তখন তাঁর সামনে, আশেপাশে আর কেউ নেই। সে আবার শান্ত নরম স্বরে প্রশ্ন করল, তাহলে কথা রাখলাম তো? লুপে একটা ধন্যবাদ আশা করছিল বা যে কোনো উত্তর, কিন্তু ভদ্রমহিলা একেবারেই চুপ করে রইলেন। তার এই অভিমানী আচরণে আর্সেন লুপের খারাপ লাগলো। সুবিশাল দূরত্ব বোধ হয় তাকে আর মিস নেলিকে আলাদা করে দিয়েছে। ভদ্রমহিলা সত্যি কথাটা জেনে গিয়েছেন। ওকে কোনো কিছু বোঝাতে গেলেও যথেষ্ট মুশকিল হবে সেটা। অবশেষে মনের মধ্যে বন্যার মতো ধেয়ে আসা স্মৃতির কাছে হার মেনে সে বিড়বিড় করে বলল, কতদিন আগেকার কথা। প্রভিন্স জাহাজের ওপর কাটানো দীর্ঘ সময়ের কথা মনে আছে আপনার? আপনার হাতে একটা গোলাপ, সেদিনও আজকের মতোই সাদা গোলাপ ছিল। আমি গোলাপটা চেয়েছিলাম, আপনি এমন ভান করেছিলেন যেন আমার কথা শুনতেই পাননি। কিন্তু তারপর আপনি যখন চলে গেলেন, দেখলাম ভুলে গোলাপটা ফেলে গিয়েছে। আমি রেখে দিয়েছিলাম গোলাপটা। মহিলা কোনো উত্তর দিলেন না। মনে হলো তিনি যেন লুপের থেকে অনেকটা দূরে। লুপে বলে চলল, এই সুন্দর স্মৃতি রোমন্থন করতে করতেই হালের কথা ভুলে যান। বর্তমান থেকে অতীতকে আলাদা করে দিন। আপনি গত রাতে আমায় যে মূর্তিতে দেখেছেন তা দিয়ে আমাকে বিচার করবেন না। আমি যখন বার্নার্ড দ্য আন্দ্রেজি রূপে ছিলাম তখন আপনি আমায় যেভাবে দেখতেন সেভাবে দেখুন। দেখবেন একবার, দেখবেন একবার। মহিলা চোখ তুলে লুপের দিকে তাকালেন। তারপর একটাও কথা না বলে লুপের হাতের আংটির দিকে দেখালেন। কেবল আংটিটাই দেখা যাচ্ছিল। তার উপরের অংশটা তার হাতের মধ্যে ঢাকা পড়ে গিয়েছিল। সেখানে একটা অসাধারণ দেখতে চুমনি ছিল। আর্সেন লুপে লজ্জায় লাল হয়ে উঠল। এই আংটিটি জর্জ ডেভিনের। একটু তিক্তভাবে হেসে সে উত্তর দিল, আপনি ঠিকই বলেছেন, কিছুই বদলানো সম্ভব নয়। আর্সেন লুপে যা ছিল তাই আছে, তাই থাকবে। আপনার কাছে স্মৃতি হয়ে থাকার যোগ্যতাও ওর নেই। আমাকে আমাকে মাফ করবেন ম্যাডামোসেল। আপনাকে গুরুত্ব দিতে গিয়ে আমি চাই করি না কেন, তাতে আপনাকে অপমান করাই হবে। সেটা বোঝা উচিত ছিল। ক্ষমা করবেন। টুপিটা হাতে নিয়ে সে সরে দাঁড়ালো। মিস নেলি তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। লোপের ইচ্ছে ছিল ওকে আটকে ক্ষমা আদায় করে তারপর যেতে দেও, কিন্তু সাহসে কুলল না। কাজেই তার গতিপথের দিকে চোখ রেখেই নিজের তৃষ্ণা নিবারণ করতে হলো। যেমনটা আগের বারও নিউ ইয়র্কের জেটিতে নামার সময় সিঁড়ি বরাবর অনুসরণ করেছিল লোপের চোখ। দরজার দিকে যাওয়ার সিঁড়িতে উঠে ঘরের মধ্যে উধাও হয়ে গেলেন মিস নেলি। লুপে আর তাকে দেখতে পেল না। আকাশে মেঘ এসে সূর্যকেও ঢেকে ফেলল। আর্সেন লুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে বালির ওপর মেয়েটির পায়ের ছাপ দেখল। তারপর হঠাৎ করে চমকে উঠল সে। যে বাক্সটার মধ্যে বাঁশ রাখা ছিল, যার পাশে এতক্ষণ নেলি দাঁড়িয়েছিলেন, তার উপর সেই সাদা গোলাপটা রাখা আছে। কি অদ্ভুত! এই গোলাপটি তো লুপের পাওয়ার ইচ্ছে ছিল,
কিন্তু নিজে থেকে বলতে সাহসে কুলোয়নি। ভুলে গিয়েছেন সে তো নিঃসন্দেহেই বলা যায়, কিন্তু কিন্তু তাকে ইচ্ছে করে নাকি অন্যমনস্ক হয়ে কৌতূহল ভরে লুপে সেটা তুলে নিল। তার কিছু পাপড়ি মাটিতে খসে পড়ল। দুর্মূল্য পুঁথির মতো সেগুলোকেও যত্ন করে তুলে নিল লুপে। মনে মনে ভাবল, এখানে আমার আর কোনো কাজ নেই, এবার আমার নিজের সুরক্ষার কথা ভাবা দরকার। শার্লক হোমস এখানে আসার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। সামনের বাগানটা প্রায় ফাঁকা, তবে কিছু সৈনিককে তখনও বাইরের দরজার সামনে মোতায়েন করে রাখা হয়েছিল। আর্সেন লুপে একটা পাইনের গাছের ঝাড়ের মধ্যে ঢুকে পড়ল। তারপর রেল রোড স্টেশনে যাওয়ার খুদে রাস্তা হিসেবে পাঁচিল টপকে মাঠের মধ্যে একটা সরু পথ ধরে রওনা দিল। মিনিট 10 হাঁটার পর সে আরো সরু রাস্তায় পড়ল। রাস্তার দুপাশের জমিটা অনেকটা খাড়াই হয়ে ওপরে উঠে রয়েছে। ভালো করে সেদিকে তাকাতেই দেখতে পেল এক ভদ্রলোক উল্টো দিক থেকে হেঁটে হেঁটে আসছেন। বয়স আন্দাজ 50, লম্বা, দানি গোঁফ কামানো। তার পোশাকে বিদেশির ছাপ স্পষ্ট। ভদ্রলোকের হাতে একটা ভারী বেতের ছড়ি রয়েছে। এছাড়া একটা ছোট চামড়ার ব্যাগ তার কাঁধ বরাবর ঝোলানো। তারা মুখোমুখি হতেই আগন্তুক যখন কথা বললেন, তার কথায় ইংরেজদের টান স্পষ্ট। মাফ করবেন মসি, বলছি এটাই দুর্গে যাওয়ার রাস্তা তো? হ্যাঁ মসিয়ে, সোজা চলে যান, সামনে একটা দেওয়াল পড়লে বাঁদিকে ঘুরে যাবে। ওরা সকলেই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমার বন্ধু ডেভিয়েন গত রাতেই বলেছিল যে আপনি আসছেন। আপনাকে আমি প্রথম স্বাগত জানাচ্ছি। আমার পরম সৌভাগ্য। শার্লক হোমসের এমন আকুল ভক্ত বোধহয় একমাত্র আমি। তার কথায় এমন একটা ব্যাকা সুর ছিল যে কথাটা বলে ফেলেই লুপে বুঝতে পারল ব্যাপারটা ঠিক হয়নি। মানুষটা তো আর যে সে নয়, স্বয়ং শার্লক হোমস। ততক্ষণে শার্লক তাকে পা থেকে মাথা অবধি কৌতূহলী দৃষ্টিতে দেখতে শুরু করে দিয়েছেন। লুপের মনে হচ্ছিল সে ইতিমধ্যেই ধরা পড়ে গিয়েছে। কোনো ক্যামেরার সামনে পড়লে লুপের যেমন অস্বস্তি হতো, তার চাইতেও বেশি অস্বস্তি হতে লাগলো শার্লকের সেই দৃষ্টির সামনে। লুপে মনে মনে ভাবতে লাগলো, এর সামনে কোনো ছদ্মবেশে গিয়েও লাভ নেই। লোকটা কি এখনই আমাকে চিনে ফেলেছে? দুজন দুজনের কাছে বিদায় নেওয়ার ভঙ্গিতে মাথা নমিয়ে অভিবাদন জানালো, কিন্তু সেনাবাহিনী। আচমকা দুজনেই তখন ঘোড়াদের থেকে নিজেদের পিঠ বাঁচাতে ঢাল বরাবর হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। সেনার দল ঘোড়া হাঁকিয়ে চলে গেল সেখান থেকে। দেখতে দেখতেই মিনিট খানেক কেটে গেল। ঘটনার আকস্মিকতা কাটাতে এবং ঘোড়সওয়াররা চলে যেতে শার্লক বাইরে বেরিয়ে তার পোশাক থেকে ধুলো ছাড়তে লাগলেন। লুপে আবারও ভাবল, ওকে কি চিনে ফেলেছে শার্লক? পরক্ষণেই এক মুহূর্তের জন্য শার্লক এবং আর্সেন লুপে একে অন্যের দিকে তাকিয়ে রইলেন। সে এক দেখার মতো দৃশ্য। দুই অসাধারণ মানুষের এক অদ্ভুত প্রথম মোলাকাত। দুজনেই প্রবল ক্ষমতাশালী, ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন। নিয়তি তাদের পথ বেঁধে দিয়েছে। তাদের অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃতির দুই সমান ক্ষমতা সম্পন্ন শক্তির মতোই তারাও নিজেদের মধ্যে টক্কর দেওয়ার পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। শার্লক বলল, থ্যাংক ইউ মসি। লুপে উত্তর দিল, আপনাকে অশেষ ধন্যবাদ। এরপর দুজন আলাদা হয়ে গেল। লুপে রেল স্টেশনের দিকে এগিয়ে গেল, শার্লক দুর্গের পথে এগিয়ে গেলেন। কয়েক ঘন্টার নিষ্ফল তদন্তের পর স্থানীয় অফিসাররা হাল ছেড়ে দিয়েছিলেন। দুর্গের বাকিরা এই ইংরেজ গোয়েন্দার আবির্ভাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রথমবার তার বৈশিষ্ট্যহীন চেহারা দেখে তারা খানিক হতাশই হলেন। এতক্ষণ ধরে এই গোয়েন্দা প্রবর্তির ব্যাপারে তারা নিজেদের মনের মধ্যে যে ছবি এঁকেছিলেন তার সঙ্গে চেহারার কোনো মিলই নেই। শার্লক হোমস নামটা উঠে এলেই
নায়কোচিত রহস্যময় ঠোঁটে এক শয়তানি হাসি ঝোলানো চেহারার কথাই তাদের মনে আসত। যাই হোক, মসিয়ে ডেভিয়েন ভারী উৎসাহিত হয়ে বলল, এই তো মসিয়ে, আপনি এসে গিয়েছেন। আপনাকে দেখে যে কি আনন্দ হচ্ছে। বহুদিন ধরে আপনার দেখা পাওয়ার জন্য স্বপ্ন দেখছি। যা ঘটেছে সে নিয়ে আমার মোটেও দুঃখ নেই, কারণ তার জন্যই তো আপনার সঙ্গে আলাপ হওয়ার সুযোগ জুটে গেল। কিন্তু আপনি এলেন কিভাবে? ট্রেনে। কিন্তু আপনাকে স্টেশন থেকে আনার জন্য আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আনুষ্ঠানিক অভ্যর্থনা, বাজি পুড়িয়ে বাজনা বাজিয়ে আমার জন্য এসব কিছুর প্রয়োজন ছিল না। তাছাড়া আমি এভাবে আমার কাজ করিও না। কথাগুলো শুনে ডেভিয়েনেরও একটু গায়ে লাগলো। সে জোর করে ঠোঁটে একটু হাসি বজায় রেখেই বলল, সৌভাগ্যবশত যে কাজের জন্য আপনাকে চিঠি লিখে ডেকে পাঠানো তারও সরল হয়ে গিয়েছে। কিভাবে? গত রাতে ডাকাতি হয়ে গিয়েছে। আপনি যদি ঢেঁড়া পিটিয়ে আমার আসার খবর চাউর না করতেন তাহলে গতকাল রাত্রে ডাকাতি হতো না। তাহলে কবে হতো? আগামীকাল বা অন্যদিন। আর তাহলে কি হতো? লুপে ফাঁদে পড়ত। গোয়েন্দা উত্তর দিলেন। আর আমার আসবাবপত্র? চুরি যেত না। বুঝলাম, কিন্তু আমার সব জিনিসপত্র তো এখানেই। বিকেল 3টের সময় সেগুলো ফেরত দিয়ে গিয়েছে। লুপে দিয়ে গিয়েছে? 2টো সেনাবাহিনীর ওয়াগন। শার্লক নিজের টুপিটা পরে নিয়ে কাঁধের ব্যাগটা ঠিক করে নিলেন। কিন্তু মসিয়ে, এখন কি করবেন? বাড়ি চলে যাব। কেন? আপনি আপনার মাল ফেরত পেয়ে গিয়েছেন। আর্সেন লুপে ধরা ছোঁয়ার বাইরে। এখানে তো আমার কোনো কাজ নেই। হ্যাঁ, আছে বই কি। আমার আপনার সাহায্য চাই। গতকাল যা হলো তা আগামীকাল আবার হতে পারে, কারণ আমরা তো জানি না ও এলো কিভাবে বা পালালো বা কিভাবে। আর কয়েক ঘন্টা বাদে সব মালপত্র ফেরতই বা কেন দিয়ে গেল তাও তো জানি না। আপনি জানেন না। এখনো সমাধান না হওয়া সমস্যার কথা শুনে শার্লকের মুখ বন্ধ হয়ে গেল। তার চোখে কৌতূহলের ঝিলিক খেলে গেল। ডেভিয়েন ব্যাপারটা বুঝতে পেরে ইংরেজ গোয়েন্দাকে বৈঠকখানায় নিয়ে গেল। গত সন্ধ্যের ঘটনার ব্যাপারে হোমস শুকনো খসখসে স্বরে কিছু প্রশ্ন করলেন। প্রশ্নগুলো শুনে মনে হচ্ছিল তিনি যেন আগে থেকে এই সমস্ত প্রশ্নগুলো সাজিয়ে এনেছিলেন। তাছাড়া বাড়িতে আমন্ত্রিত অতিথি এবং অন্যান্য সদস্য ও কর্মচারীদের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করলেন। এরপর তিনি ক্রনিকের 2টি খণ্ড খুব ভালো করে খুঁটিয়ে পরীক্ষা করে সেই গুপ্তপথের ছবি দুটো মিলিয়ে দেখলেন। ফাদার জিলিস যে কথাগুলো বলেছিলেন সেটাও আবার শুনতে চাইলেন শার্লক। এই সমস্ত কিছুর পর অবশেষে প্রশ্ন করলেন, এই যে আপনি গতকাল 2টো বাক্য একজনকে বললেন, তা কি এই প্রথম? আগে হ্যাঁ। তারপর হোরেস ভেলমন্টের সঙ্গে আপনার কোনো কথা হয়নি? না। বেশ, একটা গাড়ি আনতে বলে দিন, আমাকে 1 ঘন্টার মধ্যে বেরোতে হবে। 1 ঘন্টার মধ্যে? হ্যাঁ, আপনি আর্সেন লুপের সামনে মামলাটা সাজিয়ে দেওয়ার পরে ওইটুকু সময়ের মধ্যেই ও ব্যাপারটার সমাধান করে ফেলেছিল। আমি সাজিয়ে দিয়েছিলাম। ইয়েস স্যার, আর্সেন লুপে আর হোরেস ভেলমন্ট একই ব্যাপার। ঠিক, এটাই আমি ভেবেছিলাম। শয়তান একটা। হোমস বলল, এবার লেটস সি। লুপের কাছে যে তথ্যটুকু ছিল না, সেই হপ্তার পর হপ্তা ধরে খোঁজা তথ্যটুকু আপনি গতকাল রাত 10টায় ওকে দিয়ে এলেন। তার মধ্যে ও সেই ধাঁধার সমাধান করলো, নিজের লোক জড়ো করলো, তারপর চুরি করে উধাও হয়ে গেল। আমিও সেই রকমই দ্রুত কাজ করব। এবার শার্লক ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করতে লাগলো। চোখ বন্ধ করে কি যে গভীর চিন্তা করতে লাগলো কে জানে। ডেভিন অপেক্ষা করতে করতে মাঝে মধ্যে একটু অস্বস্তিতেও পড়ছিল। যাই হোক, কিছু নির্দেশ দেওয়ার জন্য শার্লক ঘর ছেড়ে বেরিয়ে গেল। আবার ফিরে এলো কিছুক্ষণ বাদে। এরপর হাঁটু গেড়ে সিঁড়ির ল্যান্ডিংয়ের ঠিক সামনের গালিচায় কি যেন খুঁজতে লাগলো। ডেভিয়েন জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এই যে দেখুন, মোমবাতি থেকে পড়া মোম। তাই তো, আর এ তো একেবারে টাটকা। এই মোমের ফোঁটা আপনি সিঁড়ির উপরের ধাপেও পাবেন। গ্যালারির মধ্যে রাখা বাক্স, যেটা আর্সেন লুপে ভেঙেছিল,
তাতেও এই দাগ রয়েছে। এখান থেকেই লুপে খুচরো গয়নাগাটিগুলোকে তুলে সেগুলোকে আরাম কেদারায় রেখে দিয়ে গিয়েছিল। আই সি। তা থেকে আপনি কি বুঝলেন? কিচ্ছু না, তবে চুরি যাওয়া জিনিসগুলো ফেরত দেওয়ার কারণ ব্যাখ্যা করতে এই তথ্যগুলো কাজে লাগবে। যদিও এই রহস্যটা এখনই ভেদ করতে ইচ্ছে করছে, কিন্তু এটা নিয়ে পরে ভাবলেও চলবে। মূল প্রশ্ন হলো গুপ্ত পথ। প্রথমে আমাকে এটা বলুন তো, এই দুর্গ থেকে 200-300 মিটারের মধ্যে কোনো গির্জা আছে কিনা? হ্যাঁ, একটা পুরো গির্জা, ওখানেই ডিউক রোলোর কবর রয়েছে। আপনার গাড়ির চালককে বলুন এক্ষুনি গির্জার সামনে গাড়িটা নিয়ে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করতে। কুইক। আমার চালকটি এখনো ফেরেনি, ফিরলে আমি খবর পেতাম। আপনি কি এই গুপ্তপথের মুখ গির্জায় বলে ভাবছেন? আর কি কারণে? ডেভিনের কথার মধ্যে শার্লক বলে উঠল, আচ্ছা মসিব, আমাকে একটা মই আর লণ্ঠন দিতে পারেন? কি মই আর লণ্ঠন দরকার? হ্যাঁ অবশ্যই দরকার, না হলে তো চাইতাম না, তাই না? ডেভিন এই উদ্ভট যুক্তির কথা না বুঝতে পেরে ঘন্টা বাজালো। নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর মতো ভৃত্যরাও তৎক্ষণাৎ জিনিসগুলো নিয়ে এলো। হ্যাঁ, এবার এই মইটা বইয়ের তাকের সঙ্গে লাগান। থিবারমেনসিল শব্দটার বাঁ দিকে লাগাবেন। ডেভিন সেরকম ভাবেই মই লাগালো। শার্লক নির্দেশ দিয়ে চলল, আরেকটু বাঁ দিকে, আরেকটু, না বেশি হয়ে গেল, ডান দিকে আরেকটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ওতে উঠুন। অক্ষরগুলো সব সোজা রয়েছে তাই তো? আগে হ্যাঁ। বেশ, প্রথমে আই অক্ষরটাকে যে কোনো একদিকে ঘোরান। কোনটাকে? এখানে দুটো আই আছে। প্রথমটা। ডেভিন অক্ষরটা ধরে অবাক হয়ে গেল। সে বলল, তাই তো, অক্ষরটা তো ডান দিকে ঘুরছে। এটা আপনাকে কে বলল? হোমস এই প্রশ্নের উত্তর দিল না, বরং বলে চলল, এবার বি অক্ষরটাকে ধরুন। একটা ছিটকেনি যেভাবে এদিক ওদিক ঘোরায় সেভাবে ওটাকেও ঘোরান। ডেভিন সেরকম করাতেই অবাক হয়ে গেল, কারণ একটা খুট করে শব্দ হয়েছে। হোমস বলল, একদম। এবার থিবারমেনসিল শব্দটার অপর প্রান্তে যান। দ্বিতীয় আইটাকে ধরে দেখুন তো ওটা উইকেটের মতো উপরে আসে কিনা। খানিকটা টানা হ্যাঁচড়া করতেই অক্ষরটা খুলে হাতে চলে এলো। ডেভিন মই থেকে পড়ে গেলেন, কারণ ততক্ষণে বইয়ের তাকের প্রথম আর শেষ অক্ষরের মাঝের অংশটা ঘুরে গিয়ে গুপ্ত পথটা বেরিয়ে পড়েছে। শার্লক অত্যন্ত শান্ত গলায় জিজ্ঞেস করল, মসিব, আপনার লাগেনি তো? ডেভিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আরে না না, লাগেনি। তবে আমি ভীষণ অবাক হয়ে গেছি। আমি এখনো বুঝতে পারছি না ওই অক্ষরগুলো ঘুরলে গুপ্তপথ খুলে যায়। হ্যাঁ, সেটাই তো প্রমাণিত। সালির দেওয়া সূত্রের সঙ্গে তো মিলেই যাচ্ছে। একটা চোখে তাকিয়ে থাকো কাঁপতে থাকা মাছির দিকে, অন্য চোখে যাত্রা করো ঈশ্বরের শক্তিপীঠে। আর ষোড়শ লুই? ষোড়শ লুই তালার কাজ জানতেন, খুবই ধুরন্ধর লোক। আমি ওর লেখা একটা বই পড়েছিলাম, কম্বিনেশন তালার উপরে বই। কাজেই থিবারমেনসিলের তৎকালীন মালিক যে সম্রাটকে এই কলকবজা দেখাবেন তা খুবই স্বাভাবিক। সেই স্মৃতি থেকেই লেখা হয়েছিল 3-4-11, অর্থাৎ এই শব্দের তৃতীয়, চতুর্থ ও 11তম অক্ষর। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। এর থেকে এটা বুঝলাম লুপে কিভাবে এই ঘর থেকে পালিয়েছে, কিন্তু এটা বুঝলাম না যে ও ঘরে এলো কিভাবে। এটা তো সত্যি রে বাবা, যে ওকে বাইরে থেকে আসতে হয়েছিল। শার্লক তার লণ্ঠনটা জ্বালিয়ে সে গুপ্তপথের ভেতরে ঢুকল। এই দেখুন, গোটা কলকবজাটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক যেন ঘড়ির ভেতরের কলকবজা। এদিক থেকে অক্ষরগুলোকে নিয়ে পেছন থেকেও কারিকুরি করা যায়। লুপে এদিক থেকেই অক্ষরগুলোকে ওদিকে ঘুরিয়েছে, ব্যাস। কিন্তু এর প্রমাণ কি? প্রমাণ ওই দেখুন, মাটিতে তেল পড়ে রয়েছে। লুপে আগেই জানতো এই কলকবজায় একটু তেল দিতে হবে। আর অন্যদিকে প্রবেশপথটা সম্পর্কে ও জানতো? ঠিক যেমনটা আমি জানি। হোমস উত্তর দিল, আসুন আমার সঙ্গে। ওই অন্ধকার রাস্তায়? ভয় করছে না, কিন্তু আপনি রাস্তা খুঁজে পাবেন সেই ব্যাপারে নিশ্চিত? চোখ বুঝে বলতে পারি। প্রথমে তারা 12 ধাপ নিচে নামলেন, তারপর আরো 12 ধাপ, আর তারপরেই আরো এরকম দুটো 12 ধাপওয়ালা সিঁড়ি পড়ল।
তারপর তারা একটা দীর্ঘ সরু রাস্তা ধরে হেঁটে চললেন। পাশের ইটের দেওয়ালে জীর্ণতার ছাপ স্পষ্ট। বহু জায়গা থেকে জল পড়ছে টপ টপ করে, মাটিও বেশ স্যাঁতস্যাঁতে ভিজে। ডেভিন কোনো ক্রমে বলল, আমরা পুকুরের তলা দিয়ে যাচ্ছি। অবশেষে তারা আবারও একটা 12 ধাপের সিঁড়ির সামনে এলেন। তারপর সেরকম আরো 3টে 12 ধাপওয়ালা সিঁড়ি দেখতে পেলেন। খুব সাবধানে কষ্ট করে সেই সিঁড়ি ভেঙে ওপরে উঠে দেখলেন একটা পাথরের ওপর ছোট্ট গর্ত। আর এগোনোর জায়গা নেই। হোমস বিড়বিড় করে বলল, কি হলো? এদিকে তো শুধু পাঁচিল, তো মহাজালা। খুব হয়েছে, চলুন ফিরে যাই। নিজের তৃপ্তির জন্য যথেষ্ট দেখা হয়ে গিয়েছে। কিন্তু ইংরেজ গোয়েন্দা ভদ্রলোক চোখ তুলে ওপর দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওখানেও সেই একই কলকবজা আর কয়েকটি শব্দ রয়েছে। সেগুলোই অল্প একটু নাড়াচাড়া করার প্রয়োজন ছিল, আর সেটা করতেই বিশাল গ্রানাইটের পাথরটা সরে গেল। বাইরে বেরোতে দেখা গেল সেই পাথরটা সরে গিয়ে ডিউক রোলের কবরের সঙ্গে মিশে গিয়ে তার উপর থিবার মেসনিল শব্দটা খোদাই করা। এখন তারা সে ছোট্ট পৌর গির্জার মধ্যে। শার্লক খানিকটা রহস্য সমাধানের ভঙ্গিতেই বললেন, অন্য চোখে যাত্রা করো ঈশ্বরের শক্তিপীঠে, অর্থাৎ গির্জার মধ্যে। দুর্দান্ত! শার্লক হোমসের এহেন ক্ষুরধার বুদ্ধি দেখে ডেভিন লাফিয়ে উঠল। মাত্র ওই কটা শব্দ দিয়ে আপনি এত বড় একটা রহস্য ভেদ করে ফেললেন। না, ওটাও দরকার পড়তো না। জাতীয় গ্রন্থাগারে যে বইটা ছিল সেখানে ছবিটা বাঁদিকে মোড় নিয়ে গোল আকার নেয়, সেটা আপনি জানেন। আর যেটা জানেন না তা হলো ওটা ডান দিকে ঘুরলে ক্রুশের আকার নেয়। ক্রুশ বলতে আমরা এখন যে গির্জায় রয়েছি সেটা বোঝানো হয়। বেচারা ডেভিয়েন যেন নিজের দোকানকে বিশ্বাসই করতে পারছিল না। তার কাছে এই সমস্ত নতুনত্ব বলে মনে হচ্ছে। সে বলল, এই অবিশ্বাস্য, অদ্ভুত, অথচ গোটা ব্যাপারটাই জলের মতো সহজ। তাহলে এতদিন লোকে এই রহস্যটা ভেদ করতে পারেনি কেন? পারেনি কারণ এর আগে কেউ এই দুটো জিনিসকে একত্র করেনি, অর্থাৎ দুটো বই আর দুটো বাক্য। আর্সেন লুপে আর আমি বাদে কেউ না। কিন্তু ফাদার সেলিস আর আমি তো সবটাই জানতাম, আর সেই অনুযায়ী। হোমস হেসে উত্তর দিল, মসিয়ে ডেভিয়েন, ধাঁধার সমাধান সবার কম্য নয়। আপনি 10 মিনিটে যা করে দেখালেন, আমি গত 10 বছর ধরে তা করার চেষ্টা করে চলেছি। এসব করে করেই তো অভ্যাস হয়ে গিয়েছে। তবে আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। গির্জা থেকে বাইরে বেরোতেই তারা একটা গাড়ি দেখতে পেলেন। আরে এই তো, আমাদের জন্য একটা গাড়ি অপেক্ষা করছে। আগে হ্যাঁ, এটা আমার। আপনার? আপনি যে বললেন আপনার চালক এখনো ফেরেনি। তারা গাড়ির কাছে এগিয়ে যেতেই মসিয়ে ডেভিয়েন তার চালককে জিজ্ঞেস করলেন, এডওয়ার্ড, এখানে আসার নির্দেশ তোমাকে কে দিল? কেন? মসে ভেলমন্ট বললেন। মসিয়ে ভেলমন্ট? তার সঙ্গে তোমার কোথায় দেখা হলো? রেলওয়ে স্টেশনের কাছে। উনিই আমায় গাড়িটা নিয়ে গির্জার কাছে আসতে বললেন। গির্জায় যেতে বলল? কেন? উনিই বললেন আপনি এবং আপনার বন্ধুর জন্য গির্জার সামনে ওয়েট করার জন্য মসিয়েন। ডেভিয়েন আর হোমস একবার মুখ চাচয় করল। তারপর ডেভিয়েন বলল, বেটা জানতো যে এই রহস্যটা আপনার কাছে একেবারে নিরামিষ মনে হবে। খুব সূক্ষ্মভাবে আপনার প্রশংসা করে গেল। শার্লকের সদাগম্ভীর মুখে এক মুহূর্তের জন্য একটা আত্মতুষ্টির হাসি ফুটে উঠল। এই প্রশংসায় সে যে খুশি হয়েছে তা স্পষ্ট। মাথা নেড়ে বলল, বুদ্ধিমান লোক, ওর সঙ্গে দেখা হতেই সেটা আমি বুঝেছিলাম। আপনি ওকে দেখেছেন? কিছুক্ষণ আগে স্টেশন থেকে এদিকে আসার সময়ই সাক্ষাৎ হয়েছিল। আপনি জানতেন যে ওই লোকটাই হোরেস ভেলমন্ট, মানে আর্সেন লুপে? না, তবে আমি বুঝে নিয়েছিলাম ওর একটা বিশেষ কথা থেকে। আর আপনি ওকে পালাতে দিলেন? হ্যাঁ, তা সত্ত্বেও তো খেলা আমার হাতেই ছিল। যেমন ধরুন, খান পাচেক সৈনিক আমাদের পার করে গেল। আর্সেন লুপের মতো মানুষের সঙ্গে মোকাবেলা করার সময় কোনো হঠাৎ আসা সুযোগ আমি নিই না, বরং সুযোগ
তৈরি করি। ততক্ষণে সময় হয়ে গিয়েছে। এদিকে লুপে দয়াপরবশ হয়ে গাড়িটাও পাঠিয়ে দিয়েছে। কাজেই তারা সেই সুযোগেরই সদ্ব্যবহার করা উচিত বলেই মনে করল। লিমুজিন গাড়ির ভেতরে আরাম করে বসতে এডওয়ার্ড চালকের আসনে গিয়ে বসল। গাড়ি এগিয়ে চলল রেলওয়ে স্টেশনের দিকে। হঠাৎ গাড়ির এক কোণে থাকা একটা ছোট মোড়কের দিকে ডেভিনের চোখ পড়ল। সে জিজ্ঞেস করল, আরে ওটা কি? একটা মোড়ক? কার জন্য? আরে মশাই, এই তো আপনার জন্য দেখছি। আমার জন্য? হ্যাঁ, এই তো লেখা আছে, ফর শার্লক হোমস ফ্রম ইয়োজ আর্সেন লুপে। লন্ডনবাসী ভদ্রলোক মোড়কটা খুলে দেখলেন। তার মধ্যে রয়েছে একটা ঘড়ি। আহ, ঘড়ি? এটা এখানে কোত্থেকে এলো? গোয়েন্দাটি কোনো উত্তর দিলেন না। ও, আপনারই ঘড়ি? আর্সেন লুপে আপনার ঘড়ি ফেরত দিচ্ছে, কিন্তু ফেরত দিতে গেলে তো ও গড, তা তো নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। ও বেটা আপনার ঘড়িটা ছেড়ে দিয়েছিল। এটা বেশ ভালো একটা হেডলাইন হবে, শার্লক হোমসের ঘড়ি চুরি করলেন আর্সেন লুপে। হায় ভগবান, কি মজার ব্যাপার। মাফ করবেন, আসলে হাসি আটকাতে পারছি না। হাসি থামিয়ে খানিক বাদে বেশ শ্রদ্ধার সঙ্গেই বলল, বুদ্ধিমান লোক, বলতেই হবে। ইংরেজ ভদ্রলোক মূর্তির মতো বসেছিল। ডিএফ যাওয়ার পথে আর একটাও কথা বলেনি সে। শুধু পাশ দিয়ে বেরিয়ে যাওয়া দৃশ্যপটের দিকেই চেয়েছিল। তার সেই নীরবতা ছিল ভয়ঙ্কর। চণ্ডাল রাগের চেয়েও বেশি ভয়ানক তার এই নীরবতা। রেলওয়ে স্টেশনে পৌঁছতে খুব শান্তভাবে সে কথা বলল, আর তা থেকেই বোঝা গেল এই বিখ্যাত মানুষটির মনের জোর আর ইচ্ছে শক্তি ঠিক কতখানি। সে বলল, হ্যাঁ, বুদ্ধিমান লোক বটে, কিন্তু এখন যে হাতটা আপনার সামনে বাড়িয়ে দিয়েছি, সেই হাতটা ওর ঘাড়ের উপর রাখার সৌভাগ্য আমার একদিন হবেই মসে ডেভিন। আমি বিশ্বাস করি আর্সেন লুপে আর শার্লক হোমসের আবার দেখা হবে, অন্য কোথাও, অন্য কোনোখানে। এই জগৎ খুবই ছোট মসে ডেভিন। আমাদের দেখা হবেই, আমাদের দেখা হতেই হবে। আর তারপর কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানান কমেন্টে। ভালো লাগলে গল্পটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাদের আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর আপনি যদি হাইপ অপশনটি দেখতে পান, তাহলে অবশ্যই একবার ক্লিক করে আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবেন। আজকের পর্ব পাঠে এবং সার্জেন্টের চরিত্রে ছিল কুন্তল, ভেলমন্ট এবং আর্সেন লুপের চরিত্রে অর্পণ, শার্লক হোমস এবং ফাদার জেলেসের চরিত্রে শঙ্খ, ডেভিন শুভঙ্কর, মাদামোজেল তানিশা, এডওয়ার্ড, আঁকিয়েলোক এবং অন্যান্য চরিত্রে সুশ্রিক, সূত্রধর শুভঙ্কর, সাউন্ড ডিজাইন সুশ্রিক, পরিকল্পনা কৌশিক রায়, কভার রৌনক, গ্রাফিক্সে রয়েছেন ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর শুনতে থাকুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।